বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে গেলেন তিনি। বিচারপতি সৌগত ভট্টাচার্যের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সুপ্রিম কোর্টে এই মামলা করা হয়েছে এবং মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এখন তুমি জানো যে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার যে আর্জি বা আবেদন ছিল সেটা খারিজ করে দিয়েছিলেন এবং তার কারণ হিসাবে তিনি উল্লেখ করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা বা চোখের অবস্থা এই মুহূর্তে ঠিক কোন পর্যায়ে আছে সেটা নির্ধারণ করা কলকাতা হাইকোর্টের পক্ষে কোনো বিচারপতি বা আইনজীবীর পক্ষে সম্ভব নয়। সেটা করার জন্য তিনি প্রাথমিক পর্যায়ে প্রস্তাব দিয়েছিলেন এসএসকেএমে একটা মেডিকেল বোর্ড গঠন করে সেখান থেকে রিপোর্ট চেয়ে পাঠাবেন এবং তারপরে সেই রিপোর্ট দেখে তিনি পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত নেবেন এবং এসএসকেএম এর যারা বিশিষ্ট চিকিৎসক রয়েছেন সেই চিকিৎসকরা তারা যদি পরামর্শ দেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা এ রাজ্যে হওয়া সম্ভব বা এদেশের অন্য কোনো হাসপাতালে হওয়া সম্ভব বা অন্যত্র হওয়া সম্ভব, সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট সেই পরামর্শ অনুযায়ী তার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের বক্তব্য ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসএসকেএমে যাবেন না, ফলে সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করা হয়। এছাড়াও তোমার মনে থাকবে যে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি স্পষ্টত বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক এফআইআর হয়েছে, একাধিক মামলা বিচারাধীন রয়েছে, ফলে সেই মামলাগুলির ক্ষেত্রে পুলিশ তাকে ডেকে পাঠালে তার তদন্তের যে ভবিষ্যৎ আছে সেটা কি হবে সেইটা নিয়ে তিনি প্রশ্ন করেছিলেন এবং এর পাশাপাশি তিনি বলেছিলেন যে পুলিশের তরফ থেকে এর আগেও অভিযোগ করা হয়েছে যে কণ্ঠস্বর মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা হাইকোর্টের নির্দেশকে অমান্য করেছেন। ফলে সেই সমস্ত কারণেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাত্রার যে আদেশ ছিল যেটা কার্যত 3 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে ছিল সেইটা তিনি খারিজ করেছিলেন এবং তারপরেই আমরা দেখতে পেলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও সুপ্রিম কোর্টে গেছেন। এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এই একই মামলা নিয়ে এবং সেই সময় সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা বলেছিলেন যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই মামলাকে 1 সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হবে সেই ধরনের একটা পরামর্শ বা অনুরোধ সুপ্রিম কোর্টের তরফ থেকে করা হয়েছিল এবং একদিনের মধ্যে সেই মামলা নিষ্পত্তি করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি খারিজ করা হয় এবং তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের সুপ্রিম কোর্ট গেছেন এবং যেটা মনে করা হচ্ছে যে আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে। ধন্যবাদ সৌভিক। আর অন্যদিকে শালবনী থানায় দায়ের হওয়া জমি দুর্নীতি মামলায় আপাতত গ্রেফতার করা যাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে। তবে রক্ষা কবচ পেলেও কড়া পর্যবেক্ষণ করেছে প্রধান বিচারপতির বেঞ্চ। পাশাপাশি তদন্তে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে সুমিত রায়কে। অভিযোগগুলি অত্যন্ত গুরুতর। আমরা দেখতে চাই এটা শুধুমাত্র হিমশৈলের চূড়া কিনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে আপাতত রক্ষা কবচ দিলেও এমনই কড়া পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। সেবাশ্রয় প্রকল্পে দুর্নীতি, তোলাবাজি, রিসর্ট দখল করে রাখা, মাটি চুরি থেকে শুরু করে আমফানে ত্রাণ দুর্নীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। পুলিশ লাগাতার তল্লাশি চালালেও কার্যত উধাও হয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ। তার বিরুদ্ধে শালবনী থানায় দায়ের হওয়া জমি দুর্নীতির মামলা তদন্ত করছে সিআইডি। শালবনীর এই মামলায় হাইকোর্ট থেকে রক্ষা কবচ পাননি সুমিত। মঙ্গলবার গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তার নিউ আলিপুরের বাড়িতে তল্লাশি চালায় সিআইডির গোয়েন্দারা। গ্রেপ্তারির আশঙ্কায় আড়ালে থেকেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সুমিত রায়। বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে। সুমিত রায়ের আইনজীবী সওয়াল করেন 2021 সালের মে মাসের ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে 2026-এর জুনে। ঘুষের বিনিময় চাকরি থেকে শুরু করে জমি দুর্নীতি সব মামলাই করা হয়েছে ভোটের ফল প্রকাশের পর। যে কোনো শর্তে জামিন দেওয়ার আবেদন করেন সুমিত রায়ের আইনজীবী। তিনি বলেন তার মক্কেল একজন সামান্য আত্মসহায়ক, তার আগাম জামিনের আবেদন মঞ্জুর করা হোক। আগাম জামিনের বিরোধিতা করে সলিসিটর জেনারেল বলেন একবার সুমিত রায়কে গ্রেপ্তার করতে গেলে তৎকালীন মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছিলেন। তদন্তকারী সংস্থার কাজে বাধা দিতেই তিনি সবসময় এমন করতেন। আইন প্রয়োগকারী সংস্থাকেও বাধা দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের আইনজীবী আরো বলেন এই অপরাধ বহু বছর আগে সংগঠিত হয়েছিল, কিন্তু আগের সরকার কোনো পদক্ষেপ করেনি।
সুমিত রায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের সওয়াল করেন সলিসিটর জেনারেল। প্রধান বিচারপতি পর্যবেক্ষণে বলেন, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বদলেছে, অভিযোগগুলি অত্যন্ত গুরুতর। আমরা দেখতে চাই এটা শুধুমাত্র হিমশৈলের চূড়া কিনা। সুপ্রিম কোর্টের এই অবজারভেশন প্রমাণ করে দিচ্ছে যে আসলে হিমশৈলের চূড়া নয়, একটা বিরাট বড় হিমশৈল লুকিয়ে আছে। আর সে কারণেই প্রাক্তন মুখ্যমন্ত্রী তখন বাধা দিয়েছিলেন এবং প্রাক্তন হয়ে যাবার পরেও তিনি বাধা দিচ্ছেন। তার কারণ হচ্ছে হিমশৈলের পরিমাপটা এত বড় যে সেটা সামনে এলে হয়তো অনেকের চরম বিপদ নেমে আসবে। তুষার মেহতা তো সরকারের আইনজীবী, যা বলেন সত্য মিথ্যে মিলিয়ে বলেন, কোনোটাই কোনো সত্যতা নেই। সুমিত্রার ব্যাপারে আমি খুব বেশি কিছু জানি না। রাজ্য সরকারের বিরুদ্ধে গিয়ে বেল পেয়েছে, এটা তো আরো আনন্দের ব্যাপার। প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছে পরবর্তী শুনানি পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে গ্রেপ্তার করতে পারবে না পুলিশ। তদন্তে সহযোগিতা করতে হবে সুমিত রায়কে। সকাল 10টা থেকে বিকেল 6টার মধ্যে জিজ্ঞাসাবাদ করা যাবে তাকে। বিজেন্দ্র সিংহ ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে কি কথা হয়েছিল তা নিয়ে ফের সরব মদন মিত্র। বললেন, 100 ভাগের 10 ভাগ বলেছি, 90 ভাগ বলিনি। মদন মিত্রের দাবিকে সত্য মিথ্যা কিছু না বলেও দলের বৈঠকের কথা বাইরে বলা দুর্ভাগ্যজনক বললেন কুণাল ঘোষ। এই কারণেই করছেন না, কারণ উনি জানেন যে আমরা 1/10 বলেছি, 100 ভাগের 10 ভাগ বলেছি, 90 ভাগ বলিনি। বিদেশে যেতে মরিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বিজেপির সঙ্গে সেটিং করতে চেয়েছিলেন? মদন মিত্র কুণাল ঘোষকে মধ্যস্থতা করতে বলেছিলেন। এই নিয়েই এখন জোর জল্পনা, কারণ বোমা ফাটিয়েছেন মদন মিত্র। চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি। মদন মিত্র মিথ্যা কথা বলছেন এমন কোনো কথা বলেননি কুণাল ঘোষও। ফলে জল্পনা গুঞ্জন আরো জোরালো হয়েছে। তোকে আমরা পুরো বুঝিয়ে বললাম যে তুই ছাড়লে তোর ওপর থেকে রাগটা বেরিয়ে যাবে। সবটা শুনে অভিষেক বলো, তুমি একটা কাজ করো, তুমি ওদের বলো আমার বিদেশ যাত্রার পারমিশনটা দিয়ে দিতে। কথা হচ্ছে পলিটিক্সের থেকে নিজেকে একটু সরিয়ে রাখা কিছুদিনের জন্য। তখন হঠাৎ বললো, তাহলে তুমি বলো যে ওদের এদিকে বলতে অপোজ না করতে আমার পিটিশনটা, আমাকে আমেরিকায় আমার যাওয়ার আছে। মদন মিত্রের এই দাবি রাজনীতিতে ঝড় তুলেছে। এই আবহেই ফের মুখ খুললেন তিনি, কার্যত হুঁশিয়ারি দিলেন। আমি সেই কথাটাই মেনে বলছি যে সবটা কিছুই বলিনি, আরো অনেক কথাই আছে, কিন্তু সব কথা বলার দিন আসলে বলবো, একদিনে তো সবটা বলা যায়। কিন্তু এইটুকুন ঠিক যে হেরে যাওয়ার পরে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি রাজ্যের 3 বারের মুখ্যমন্ত্রী ছিলেন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে কংগ্রেসের জেনারেল সেক্রেটারি করার প্রস্তাব দিচ্ছেন, তিনি তার বাড়িতে বিকেলবেলা বাড়ির থেকে বেরিয়ে উল্টো দিকের বাড়িতে দিদির বাড়িতে আসা ছাড়া আর তারপর বাড়ি চলে যাওয়া ছাড়া আর কোনো উল্লেখযোগ্য কর্মসূচি বাংলার বুকে নিতে পারেননি, হুইচ ইজ ভেরি আনফর্চুনেট। মদন মিত্র দাবি করছেন সেই বৈঠকে তিনি ছাড়া উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষ। তাৎপর্যপূর্ণ বিষয় হলো কুণাল ঘোষ বুধবারের পর বৃহস্পতিবার এখনো একবারও বলেননি যে মদন মিত্র যা বলছেন তা মিথ্যা। যদি আমি মদনদা বা অভিষেক আমরা কোনো বিষয়ে দলের স্বার্থে কোনো আলোচনা করেও থাকি, তার কোনো অংশবিশেষ বাইরে বলে দেয়া বা কোনো জায়গায় যেটা হয়নি সেরকম একটা ন্যারেটিভ যদি তৈরি হয়ে যায়, সেটা দুর্ভাগ্যজনক। সেটা আমি মদনদাকে আজ নিজেও বলেছি। কার্যত একই কথা কুণাল ঘোষ বুধবারও বলেছিলেন। দেখুন, এটা পুরোটাই সম্পূর্ণভাবে যে ব্যক্তি আদালতে গিয়েছেন, আদালতের কাছে যে কোনো অনুমতি চাওয়ার বা কোনো প্রেয়ার দেওয়ার স্বাধীনতা এবং অধিকার যে কোনো ব্যক্তির, যে কোনো নাগরিকের আছে। বৃহস্পতিবার বিধানসভা চত্বরে মদন মিত্র ও কুণাল ঘোষ দুজনকে কথা বলতেও দেখা যায়। কুণাল এইটুকুন স্বীকার করেছে, এর জন্য আমি খুশি যে অভিষেককে আমরা দুজনে মিলে খুব ঠান্ডা মাথায় বোঝাবার মূল টার্গেট যেটা, যে তুমি স্টেপ ডাউন করো। আমি বলছি যে কুণাল যেটা বলেছে ওটা আমি একমত,
যে পার্টির সব কথা বাইরে বলা উচিত নয়। আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণাল ঘোষের সঙ্গে বৈঠক করছেন এবং তার কি আপডেট হচ্ছে এটা মুখ্যমন্ত্রী কি করে জানবেন? আপনি না জানালে, বারবার না জানালে। সাগর কখনো শুকোয় না, আর সত্য কখনো লুকোয় না। পৌঁছে গেছে মুখ্যমন্ত্রীর কাছে 100%, নিশ্চয়ই। মদন মিত্রর বিস্ফোরক দাবি কালীঘাট বিরোধী তৃণমূলের হাতে নতুন অস্ত্র তুলে দিয়েছে। কুণালবাবু কিন্তু ঠিক ডিনাই করেননি। এখন মদনদা যেটা বলেছেন তো ক্লিয়ার, যে দিল্লিতে তো এই কাজেই গেছিলেন, একটা সেফ প্যাসেজ চাই। তো অবাক হয়নি মদনদার কথাটা, একটা ডেসপারেশন রয়েছে পালিয়ে যাওয়ার, চলে যেতে দাও, কোনো ডিস্টার্ব করবো না, আসবো না, শুধু চলে যেতে দাও। এই যে কাতর আর্তি, মানে মদনদার সঙ্গে যে কথোপকথন, কুণালবাবু যেটাকে পুরো ডিনাই করেননি, তো সেই কাতর আর্তিটাকেই তো এন্ডোর্স করছে। মদন মিত্রর দাবি তিনি 100 ভাগের 10 ভাগ বলেছেন, বাকিটা কি তিনি সামনে আনবেন? কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। গুন্ডাগিরি, সিন্ডিকেট রাজ বরদাস্ত নয়। রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ তৈরিতে ফের একবার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি শিল্প তৈরিতে জমি নীতি নিয়েও রাজ্য সরকারের অবস্থান তিনি স্পষ্ট করেছেন। 3 महीने में आपको थोड़ा मौसम बदल रहा है, इसका तो थोड़ा सिग्नल भी मिल रहा है, कुछ गुंडागर्दी नहीं होगा यहाँ। বদল, বিনিয়োগ, বাণিজ্য বিস্তার, 3 বয়ের এই মডেলকেই এবার মডেল হিসাবে সামনে আনতে চাইছে রাজ্য সরকার। বৃহস্পতিবার মিলন মেলা প্রাঙ্গণে টেক্সটাইল এক্সপো থেকে সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। गुंडागर्दी, सिंडिकेट राज, काटमानी, चांदा वसूली, जिस तरीके से माहौल था उसको तो बदलना चाहिए। पहले बिजनेस फ्रेंडली एनवायरनमेंट होगा, इंडस्ट्री के लिए अच्छा पॉलिसी होगा, सिंगल विंडो सिस्टम होगा, जमीन का व्यवस्था होगा। देखना है, सोचना है, छोड़ के काम करना है, ये नीति होगा, तब तो प्रदेश आगे बढ़ेगा। हम लोग आपको एश्योरेंस दे रहा है, 3 महीने में आपको थोड़ा मौसम बदल रहा है, इसका तो थोड़ा सिग्नल भी मिल रहा है, कुछ गुंडागर्दी नहीं होगा यहाँ। এই কথাগুলো তো উনি শুধু মুখে বলে যাচ্ছেন, আর ওনাদের বিজেপির নেতারাই যে চুটিয়ে তোলাবাজি করে যাচ্ছে সেটা তো বিজেপি নেতারাই বলছেন। শ্রমিক ভট্টাচার্য বলেছেন, জিতেন্দ্র তেওয়ারি বলেছেন, আবার আপনি বলছেন কসবা তিলজলা এলাকায় 80টা 90টা বেআইনি কনস্ট্রাকশন কে করেছে নাম করে করে বলেছেন। আপনার কাছে তো তারাই ভালো তৃণমূল হয়ে গেছে, ফলে পরোক্ষে এগুলোকে তো আপনারা প্রশ্রয় দিচ্ছেন, আপনার সরকার আপনার দল প্রশ্রয় দিচ্ছে, ফলে আপনাদের বারণ করলেও শুনবে কে? টেক্সটাইল এক্সপোর পর মিলন মেলা প্রাঙ্গণে এদিন প্রাইভেট রিয়েল এস্টেট ডেভেলপারদের সংগঠন ক্রেডাইয়ের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং শিল্পমন্ত্রী তাপস রায়ও। তারাতলায় গোডাউন বিপর্যয়ের পর অডিটের জন্য সমস্ত বহুতলের নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। 15ই আগস্ট থেকে ফের শুরু হতে চলেছে সেই কাজ। 193টি বহুতলে ফের কাজ শুরুর অনুমতি দেওয়া হয়েছে। বেনিয়ম ধরা পড়েছে 27টি বহুতলের ক্ষেত্রে। 15ই আগস্টের পরও এই 27টি বহুতলের নির্মাণ কাজে নিষেধাজ্ঞা বহাল থাকবে। বিল্ডারকে বলতে হবে, আপনাকে যদি 4 তলার পারমিশন দেওয়া হয়েছে, আপনি কেন 7 তলা বানিয়েছেন? প্রত্যেকটা জিনিসের মনিটরিং হবে। আপনি প্ল্যান পাস করালেন আমাদের দিয়ে, আপনি ফাউন্ডেশন করলেন, আমরা আমাদের এজেন্সি দেখবে, সই করবে। গ্রাউন্ড লেভেল তৈরি করার পারমিশন দিলাম, গ্রাউন্ড লেভেল ঠিক হলো, আবার সই হবে, আবার ফার্স্ট লেভেল হবে। প্রতিটা জিনিসে আপনি কোন স্টিল বার ইউজ করছেন, কিভাবে নাট বল্টু লাগাচ্ছেন, তারাতলার মতো ঘটনা আমরা হতে দেব না। যে 27টি বহুতল নির্মাণে বেনিয়ম ধরা পড়েছে, 15ই আগস্টের পরও সেই বহুতলগুলির নির্মাণ কাজে নিষেধাজ্ঞা বহাল থাকবে। শিবাশিস মৌলিক ও সুমন ঘরাইর রিপোর্ট, এবিপি আনন্দ। ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই নিট প্রশ্ন ফাঁসের জন্য দায়ী। সিবিআইয়ের চার্জশিটে চমকে দেওয়া তথ্য, এমনটাই খবর সূত্রের। বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি সুশীল पांडेर সঙ্গে। सुशील जी, नीट पेपर लीक पर सीबीआई की चार्जशीट, क्या खुलासा हुआ? आज देखिए, नीट के पेपर के मामले में सीबीआई के द्वारा जो चार्जशीट दाखिल की गई है, उस चार्जशीट में सूत्रों के मुताबिक जो जानकारी मिली है, उस जानकारी में सीधे तौर पर नीट
पेपर लीक का खुलासा करते हुए सीबीआई ने ये कहा है कि ये जो पेपर लीक हुआ है वो प्रिंटिंग प्रेस में ना होकर जो पेपर बनाने वाले टीचर्स थे उनके द्वारा ये पूरा पेपर जो है वो लीक किया गया है। चाहे जूलॉजी की बात करें, बॉटनी की बात करें, केमिस्ट्री की बात करें, इन पेपर्स को बनाने वाले तमाम जो स्पेशलिस्ट टीचर थे, चाहे वो मनीषा गुरुनाथ मादरे हो, केमिस्ट्री के विशेष जो टीचर हैं प्रहलाद विठल राव कुलकर्णी यानी कि जिन्हें पीपी कुलकर्णी कहा जाता है, मनीष संजय हवलदार, इन तमाम लोगों के जो टीचर्स थे उन लोगों ने मिलकर कैटेगरी वाइज इस पेपर को लीक किया है और सीधे तौर पर पैसे के मद्देनजर ये पेपर लीक किया गया है। सीबीआई की तरफ से सीधे तौर पर जो चार्जशीट दाखिल की गई है उस चार्जशीट में सीबीआई ने ये बताया है कि किस तरह से ये तमाम टीचर्स ने पेपर बनाया। उसके बाद पुणे में स्थित अपने घर पर इन्होंने एक गोपनीय मीटिंग की जिसमें तमाम ऐसे स्टूडेंट्स थे जिनको बुलाया गया था और उन्हें उस पेपर की क्वेश्चन और आंसर को बताया गया। तमाम जो स्टूडेंट्स थे उन्होंने अपने हाथों पर इस पूरे क्वेश्चन को लिखा ताकि इसका कोई डिजिटल फुटमार्क ना हो। उसी के बाद इस पूरे पेपर को पीडीएफ फॉर्मेट में टेलीग्राम पर भेजा गया, जिसके बाद पैसे की लेन देन होते हुए ये पूरा मामला राजस्थान और गुरुग्राम हरियाणा तक पहुंचा है। यानी कि सीबीआई ने परत दर परत इस पूरे मामले में जांच करते हुए बताया है कि उनके पास कुछ ऐसे इलेक्ट्रॉनिक एविडेंस मिले हैं जिनमें पैसों के लेन देन की जानकारी है और जो पेपर लीक हुआ है उस पेपर के बारे में भी जब उन्हें दस्तावेज मिले तो वही पेपर की जानकारी उन्हें मिली है। यानी कि सीबीआई की तरफ से ये बताया गया है कि पूरा का पूरा पेपर बनाने वाले टीचरों के द्वारा लीक किया गया है, ना कि प्रिंटिंग प्रेस से पेपर लीक हुआ है। ये फिलहाल सीबीआई की तरफ से आरोप लगाया गया है। बहरहाल सभी जो आरोपी हैं वो अभी सीबीआई की कस्टडी में है, जेसी में है, लेकिन कहीं ना कहीं सीबीआई की चार्जशीट में एक बड़ा खुलासा नीट पेपर लीक के मामले में जरूर हुआ है। शुक्रिया सुशील जी। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।